সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ক্লাসে। আমি মোহাম্মদ আল মাসুদ রানা, প্রভাষক, রাউজান সরকারি কলেজ। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব এইচএসসি ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্র ফিন্যান্স এর নবম অধ্যায় ঝুঁকি ও মুনাফার হার। শিক্ষার্থীরা, বিশেষ করে যারা এইচএসসি পরীক্ষার্থী, তাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা আশা করি খুব মনোযোগ সহকারে এই ক্লাসটি করবে। ক্লাস শেষে কমেন্টসের মাধ্যমে তোমাদের মতামত প্রদান করবে ক্লাসটি তোমাদের কেমন লাগলো। ধৈর্য ধরে ক্লাসটি সম্পূর্ণ করতে পারলে আশা করি এই অধ্যায় থেকে তোমাদের অনেকগুলো কোশ্চেন সলভ করা খুব সহজ হয়ে যাবে এবং ম্যাক্সিমাম কোশ্চেন এই অধ্যায়ের উপর আমি 2টা ভিডিও টিউটোরিয়াল তৈরি করব। এটা আমার প্রথম ভিডিও টিউটোরিয়াল। এই অধ্যায়ে আমি প্রথমে মৌলিক বিষয়গুলো আলোচনা করব, ক্রমান্বয়ে গাণিতিক সমস্যাগুলো আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা জানো ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্রে 100 নম্বরের কোশ্চেন হয়, যার 70 নাম্বার সৃজনশীল এবং 30 নাম্বার এমসিকিউ বা নৈর্ব্যক্তিক। তো সৃজনশীল কোশ্চেনে জ্ঞান এবং অনুধাবনমূলক এবং এমসিকিউতে আমাদের আনসার করতে গেলে একটা বিষয়ের মৌলিক বিষয়গুলো জানা খুবই দরকারি। আমি প্রথমে মৌলিক বিষয়গুলো আলোচনা করব এবং ক্রমান্বয়ে গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। আশা করি তোমরা আমার সাথে কন্টিনিউ করবে। চলো তাহলে আমরা শুরু করি। প্রথমে আজকের বিষয় হলো ঝুঁকি ও মুনাফার হার। সবার আগে আমাদের বোঝা দরকার ঝুঁকি কি। তো ঝুঁকি কি, আমরা চলে আসি। ঝুঁকি কি? ঝুঁকি বোঝার আগে আমাদের বুঝতে হবে, আমরা যখন আমাদের মূলধনের সবটুকু অংশ কোনো বিনিয়োগযোগ্য খাতে বিনিয়োগ করি, তখন সেখান থেকে আমরা নিশ্চয়ই মুনাফার আশা করি। আমরা যে মুনাফার আশা করি বা যে প্রাপ্তি আশা করি সেটাকে আমরা বলবো প্রত্যাশিত আয়। আমাদের প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তি নাও হতে পারে, কমও হতে পারে, বেশিও হতে পারে। আমাদের প্রকৃত যে প্রাপ্তি হয় সেটাকে আমরা বলবো প্রকৃত আয়। ঝুঁকি বলতে মূলত আমাদের প্রত্যাশিত আয় এবং প্রকৃত আয়ের মধ্যে যে পার্থক্য, তাকে আমরা বলবো ঝুঁকি। তাহলে আমরা উদাহরণ দিয়ে যদি বুঝতে চাই, তাহলে দেখা যাক, আমরা 2টি বিনিয়োগযোগ্য খাতে মূলধন যদি বিনিয়োগ করি, প্রথমে আমরা যদি বন্ড বা ঋণপত্রে মূলধন বিনিয়োগ করি, সেক্ষেত্রে দেখা যাক এক্ষেত্রে ঝুঁকি আছে কি না। আমরা সবাই জানি যে বন্ড থেকে আমরা একটা নির্দিষ্ট হারে সুদ পেয়ে থাকি। সুদের পরিমাণ নির্দিষ্ট, এটা বাড়েও না কমেও না। এই ক্ষেত্রে আমাদের প্রত্যাশিত আয় এবং প্রকৃত আয় সমান থাকে। এক্ষেত্রে আমাদের কোনো ঝুঁকি থাকে না। তাহলে এই ধরনের খাতগুলোকে আমরা বলবো ঝুঁকি মুক্ত বিনিয়োগের খাত। আমরা যদি আরেকটা মূলধন কাঠামো দেখি, শেয়ার। আমরা যখন শেয়ারে বিনিয়োগ করি, আমরা মুনাফার আশা করি। এই মুনাফা প্রত্যাশিত, আমরা যদি মুনাফা আশা করি 20%, তার থেকে আমরা কম পেতে পারি এবং বেশিও মুনাফা পেতে পারি। ধরি আমার প্রত্যাশিত আয় 20% এবং প্রকৃত আয় 15%। তার মানে আমার প্রত্যাশিত আয় থেকে প্রকৃত আয় কম হওয়ার যে সম্ভাবনা, তার মানে এখানে ঝুঁকি রয়েছে। তো এই ধরনের খাতগুলোকে আমরা বলবো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ খাত। তো শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ যেটা বুঝলাম
ঝুঁকি কাকে বলে? ঝুঁকি হলো প্রত্যাশিত আয় এবং প্রকৃত আয়ের মধ্যে যে পার্থক্য, তাকেই আমরা বলবো ঝুঁকি। আমরা এই অধ্যায়ে আমরা ম্যাক্সিমাম সময় যে বিষয়গুলো ভুল করে থাকি সেটা হচ্ছে এই অধ্যায়ে বিভিন্ন ধরনের ঝুঁকি নিয়ে কোশ্চেনগুলো হয়, জ্ঞানমূলকে, অনুধাবনমূলকে এবং বিভিন্ন কোনটা কোন ধরনের ঝুঁকি, এই ধরনের কোশ্চেনগুলো দিয়ে আমাদের এমসিকিউ কোশ্চেনগুলো হয়ে থাকে। তো আমরা অধ্যায়টাতে সব ধরনের ঝুঁকিগুলো আমি চেষ্টা করব খুব সহজভাবে তোমাদের কাছে উপস্থাপন করার জন্য, যাতে করে তোমরা দেখলেই বুঝতে পারো যে এটা কোন ধরনের ঝুঁকি। শিক্ষার্থীরা, আসা যাক আমাদের ক্রমান্বয়ে আমরা বিভিন্ন ঝুঁকি কাকে বলে। বিনিয়োগের প্রকৃত আয় হতে প্রত্যাশিত আয়ের পার্থক্যের সম্ভাবনাকেই ঝুঁকি বলে। তারপরে আসা যাক একক ঝুঁকি কি। একক ঝুঁকি হচ্ছে আমাদের বিনিয়োগযোগ্য যে মূলধন থাকে সেই মূলধনের সবটুকু অংশ যদি আমরা একটিমাত্র কোম্পানি বা একটিমাত্র সম্পদে বিনিয়োগ করি, তখন আমাদের যে ঝুঁকি সৃষ্টি হয় তাকে আমরা বলবো একক ঝুঁকি। শিক্ষার্থীরা, তো পাশাপাশি একক ঝুঁকি যদি আমরা বুঝে থাকি, আমরা এখন আমাদের পোর্টফোলিও ঝুঁকিটা কি। পোর্টফোলিও ঝুঁকি, সবার আগে পোর্টফোলিও কি এই বিষয়টা বোঝা দরকার। পোর্টফোলিও মানে হচ্ছে একাধিক খাত। আমাদের যে মূলধন রয়েছে সে মূলধন আমরা একটিমাত্র কোম্পানি বা একটিমাত্র সম্পদে বিনিয়োগ না করে একাধিক কোম্পানি বা সম্পদে যদি ভাগ করে করে বিনিয়োগ করি, তখন সেই ধরনের কোম্পানিগুলোতে বিনিয়োগের কারণে আমাদের যে ঝুঁকি সৃষ্টি হবে সেটাকে আমরা বলবো পোর্টফোলিও ঝুঁকি। এত কঠিন করে যদি না বলি, আমরা সহজ করে বলি। সহজ করে হচ্ছে আমাদের মূলধন কাঠামো, আমাদের যদি 100 টাকা মূলধন থাকে, সব 100 টাকা সম্পূর্ণই যদি আমরা একটা কোম্পানিতে বিনিয়োগ করে দেই, সেটাকে আমরা বলবো একক ঝুঁকি। আর 100 টাকাকে যদি আমরা ভাগ করে 50 টাকা বন্ডে বিনিয়োগ করলাম আর 50 টাকা শেয়ারে বিনিয়োগ করলাম, তার মানে আমরা একাধিক খাতে টাকা বা একাধিক সম্পদে বিনিয়োগ করলাম, তখন আমাদের যে ঝুঁকি সৃষ্টি হবে সেটাকে আমরা বলবো পোর্টফোলিও ঝুঁকি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আসা যাক নিশ্চয়তা, অনিশ্চয়তা। অনিশ্চয়তা বিষয়টা কি? ভবিষ্যতে একটা ঘটনা ঘটা বা না ঘটার সম্ভাবনাকে যখন গাণিতিকভাবে নির্ণয় করা যায় না, তখন তাকে আমরা বলবো অনিশ্চয়তা। শিক্ষার্থী, আমরা জানি ভবিষ্যৎ অনিশ্চিত। তো ভবিষ্যতে কোনো ঘটনা ঘটা বা না ঘটার একটা সম্ভাবনা থাকে। এই বিষয়গুলো, যে বিষয়গুলো আমরা গাণিতিকভাবে মানে সংখ্যার মাধ্যমে পরিমাপ করতে পারবো না, তাকে আমরা বলবো অনিশ্চয়তা। আশা করি বুঝতে পেরেছ। এরপর আসা যাক খুবই গুরুত্বপূর্ণ দুইটা বিষয়, একটা হচ্ছে কোম্পানি ঝুঁকি আর একটা হচ্ছে বাজার ঝুঁকি। শিক্ষার্থীরা, কোম্পানি ঝুঁকিটা কি? কোম্পানি ঝুঁকি হলো একটা কোম্পানিতে যখন আমরা মূলধন বিনিয়োগ করব, তখন সেই কোম্পানির অভ্যন্তরীণ কোনো বিষয়ের কারণে যদি আমাদের মুনাফা কম হওয়ার পসিবিলিটি থাকে, আমাদের যে ঝুঁকির সৃষ্টি হবে তাকে আমরা বলবো কোম্পানি ঝুঁকি। আমি যদি উদাহরণ দিয়ে থাকি, আমি একটা কোম্পানিতে টাকা বিনিয়োগ করলাম, সেই কোম্পানির ব্যবস্থাপনাটা অদক্ষ ব্যবস্থাপনার কারণে ওই কোম্পানিতে বিনিয়োগের যে ঝুঁকি থাকে সেটাকে আমরা বলবো কোম্পানি ঝুঁকি। আমি আরো যদি উদাহরণ দেই, শ্রমিক ধর্মঘট। ধরো শ্রমিকরা ধর্মঘট করলো, শ্রমিকরা ধর্মঘট করার কারণে তারা কাজ বন্ধ রাখলো। তো কাজ বন্ধ রাখার কারণে হলো কি, ওই প্রতিষ্ঠানে লস হলো বা লস হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তখন ওই কোম্পানিতে বিনিয়োগের জন্য যে ঝুঁকি হয় সেটাকে আমরা বলবো কোম্পানি ঝুঁকি। এই ধরনের ঝুঁকি, তার মানে আমরা বুঝতে পারছি যে কোম্পানির ভেতরের অভ্যন্তরীণ বিষয়গুলোর কারণে যদি কোনো ঝুঁকির সৃষ্টি হয়, তাকে আমরা বলবো কোম্পানি ঝুঁকি। এক কথায় যদি বলি, কোম্পানির সাথে সম্পর্কিত ঝুঁকিকে আমরা বলবো কোম্পানি ঝুঁকি। তাহলে কোম্পানি যদি ঝুঁকি আমরা বুঝে ফেলি শিক্ষার্থীরা, আমরা খুব সহজেই বাজার ঝুঁকিটা বুঝতে পারবো। তার মানে কোম্পানির যদি অভ্যন্তরীণ বিষয়গুলোর কারণে যদি কোনো ঝুঁকি হয়, তাকে আমরা বলবো কোম্পানি ঝুঁকি। তাহলে কোম্পানির বাইরের যে বিষয়গুলো আছে,
সেগুলোর কারণে যে ক্ষতি হবে সেটাকে আমরা বলবো বাজার ঝুঁকি। সহজভাবে বুঝি, তাহলে আমরা এখানে সংজ্ঞার মধ্যে উদাহরণ আমরা দেখতে পাচ্ছি যে দেশের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন, কোন দেশের অর্থনৈতিক অবস্থার যদি পরিবর্তন হয় তখন যে ঝুঁকির সৃষ্টি হতে পারে সেটাকে বাজার ঝুঁকি। আর উদাহরণ দিলে সরকারি নীতির পরিবর্তন, সরকার অনেক সময় দেশের বৃহত্তর স্বার্থে অনেক নীতি পরিবর্তন করে, এই ধরনের নীতিগুলো পরিবর্তনের কারণেও বাজার ঝুঁকি হতে পারে। আর রয়েছে রাজনৈতিক অস্থিরতা ইত্যাদির কারণে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে বলা হয় বাজার ঝুঁকি। তাহলে আমরা এক কথায় এখানে যে ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দেশের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন, সরকারি নীতির পরিবর্তন, রাজনৈতিক অস্থিরতা ইত্যাদির কারণে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে বলা হয় বাজার ঝুঁকি। শিক্ষার্থীরা আমরা একটা বিষয় বুঝতে পারলাম, কোম্পানি ঝুঁকিটা হচ্ছে কোম্পানির অভ্যন্তরীণ বিষয়গুলোর কারণে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে কোম্পানি ঝুঁকি বলে, আর বাজার ঝুঁকি হচ্ছে কোম্পানির অভ্যন্তরীণ বিষয় ছাড়া বাইরের যে বিষয়গুলো সেগুলোকে আমরা বলবো বাজার ঝুঁকি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা থিওরি ভাষায় পড়তে চাও না, তোমাদের বেশ বিষয়টা খুব বোরিং লাগে, সো তোমরা যদি ক্লাসটা মনোযোগ সহকারে করো আশা করি তোমরা বিষয়গুলো আত্মস্থ করতে পারবা, এবং পাশাপাশি তোমরা এই ক্লাসটা করার পরে তোমাদের বইয়ে একটু করে চোখ বুলিয়ে যাবা যে এগুলো পড়তেছো, বাসায় যখন বইয়ে চোখ বুলাবা দেখবা তোমাদের বিষয়গুলো আরো ভালো করে মাথায় ঢুকে যাবে। আমরা শিক্ষার্থীরা আরো দুইটা ঝুঁকি নিয়ে আমি আলোচনা করব, একটা হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি আর একটা হচ্ছে আর্থিক ঝুঁকি। ব্যবসায়িক ঝুঁকি আর আর্থিক ঝুঁকি। শিক্ষার্থীরা এখানে আমরা দেখতে পাচ্ছি একটি কোম্পানির পরিচালনা কার্যক্রমের সাথে জড়িত ঝুঁকিকে ব্যবসায়িক ঝুঁকি বলে। পরিচালনা কার্যক্রমের সাথে আমরা যদি দুই একটা উদাহরণ দেই কোম্পানি পরিচালনা করার কি কি বিষয়গুলো, যেমন শ্রমিকের মজুরি দেওয়া, হতে পারে কাঁচামালের মূল্য, হতে পারে অফিস ভাড়া, হতে পারে বীমা খরচ, মানে প্রতিষ্ঠানের এই যে একটা প্রতিষ্ঠান চালানোর জন্য, মানে প্রত্যেকদিন একটা প্রতিষ্ঠান চালানোর জন্য পরিচালনা করার জন্য বিভিন্ন ধরনের খরচ হয়, এই খরচগুলো বেশি হয় কম হয়, এই ধরনের এটা যে একটা কমা বাড়ার কারণে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের কিন্তু লাভ লস নির্ভর করে। তাহলে এই ধরনের একটি কোম্পানি পরিচালনা কার্যক্রমের সাথে যে ঝুঁকি জড়িত সেই ঝুঁকিকে আমরা বলবো ব্যবসায়িক ঝুঁকি। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো ব্যবসায়িক ঝুঁকিটা কি। এরপরে আসা যাক আর্থিক ঝুঁকি। আর্থিক ঝুঁকি, আর্থিক ঝুঁকিটা কি? আর্থিক ঝুঁকিটা হচ্ছে ঋণের দায় পরিশোধের অক্ষমতা থেকে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে বলা হয় আর্থিক ঝুঁকি। আমরা যদি বলতে চাই কেমন এটা, ধরো আমরা কারো থেকে ঋণ হিসেবে টাকা ধার নিলাম, তো টাকা ধার নেওয়ার পরে ব্যাপারটা হচ্ছে আমরা টাকা ধার নেওয়ার পরে সেই টাকাটা আমাদের আবার ঋণের টাকাটা পরিশোধ করতে হয়। ঋণের টাকা পরিশোধের সাথে সাথে তাদেরকে কিন্তু আসল টাকার সাথে সুদটাও পরিশোধ করতে হয়। তো আমরা এই যে আসল টাকা এবং সুদ দুইটাই পরিশোধ করার আমরা যদি পরিশোধ করতে সক্ষম না হয়ে থাকি কোনো কারণে, তখন যে ঝুঁকি সৃষ্টি হতে পারে সেটাকে আমরা বলবো আর্থিক ঝুঁকি। তাহলে এক কথায় যদি বলতে চাই তাহলে ঋণের দায় পরিশোধের অক্ষমতা থেকে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে আমরা বলবো আর্থিক ঝুঁকি। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো কোম্পানি ঝুঁকি, বাজার ঝুঁকি, ব্যবসায়িক ঝুঁকি এবং আর্থিক ঝুঁকি। দেখা যাক পরীক্ষায় দুইটা ঝুঁকি, যেমন একটা হচ্ছে বাজার ঝুঁকি আর একটা হচ্ছে কোম্পানি ঝুঁকি, এই দুইটা বিষয় মিলেই হয় মোট ঝুঁকি। দেখো তোমরা একটা গ্রাফ চিত্র দেখতে পাচ্ছ যেখানে ও এক্স অক্ষে পোর্টফোলিও স্টকের সংখ্যা ও ওয়াই অক্ষে পোর্টফোলিও ঝুঁকির পরিমাণ উল্লেখ রয়েছে। দেখো আমি কার্সর দিয়ে যাই হোক তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এখানে একটা বাজার ঝুঁকি দেওয়া আছে, একটা সরল রেখা, বাজার ঝুঁকি দেওয়া আছে একটা সরল রেখা, প্যারালাল লম্বালম্বি একটা সরল রেখা দেওয়া আছে বাজার ঝুঁকি। বাজার ঝুঁকিটা অপরিবর্তনশীল ঝুঁকি, অপরিহারযোগ্য। কেন? কারণ বাজার ঝুঁকিটা আমরা কিছুক্ষণ আগেই পড়েছি, এটা কোম্পানির বাইরের বিষয়গুলো। কোম্পানির বাইরের বিষয়গুলো কি? রাজনৈতিক অস্থিরতা, সরকারি নীতির পরিবর্তন, অর্থনৈতিক অবস্থার পরিবর্তন, এই বিষয়গুলো চাইলে একটা কোম্পানি নিয়ন্ত্রণ করতে পারে না। সেই জন্য বাজার ঝুঁকিটা হচ্ছে অপরিবর্তনশীল
এটা অপরিহারযোগ্য, এটা ফিক্স থাকবে, এটা চাইলে আমরা কিছু করতে পারবো না, এটার পরিবর্তনের কোনো সুযোগ নেই। সেই শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ বাঁকানো একটা রেখা রয়েছে এবং তীর চিহ্ন দিয়ে এটা দেখানো হয়েছে কোম্পানি ঝুঁকি। কোম্পানি ঝুঁকি হচ্ছে, আমি আগেই বলেছি, কোম্পানি ঝুঁকি হচ্ছে কোম্পানির অভ্যন্তরীণ বিষয়গুলোর কারণে যদি কোনো প্রতিষ্ঠানের কোনো ঝুঁকির সম্ভাবনা থাকে সেগুলোকে আমরা কোম্পানি ঝুঁকি বলে। কোম্পানির ঝুঁকি কিন্তু পরিবর্তনশীল, পরিহারযোগ্য। তোমরা বলতে পারো স্যার কিভাবে, উদাহরণ দেন। তো উদাহরণটা হচ্ছে, ধরো কিছুক্ষণ আগে বলেছিলাম শ্রমিক ধর্মঘট করতে পারে। তো শ্রমিক ধর্মঘট কেন করে? তাদের ন্যায্য দাবির জন্য। আমরা যদি তাদের ন্যায্য দাবিগুলো মেনে যাই তাহলে কি তারা আর কাজ বন্ধ রাখবে? না, তারা তাদের কাজ চালিয়ে যাবে। তো তখন তারা যখন কাজ চালিয়ে যাবে তাহলে আমরা চাইলে ওদেরকে নিয়ন্ত্রণ করতে পারতেছি, মানে আমাদের পারছি, এই যে পারাটা বা চাইলে আমরা কোম্পানি ঝুঁকিটা আমরা চাইলে পরিবর্তন করতে পারি, এটা বাড়তে কমতে পারে। এই জন্য গ্রাফে দেখো এই রেখাটা একেবারে বাঁকা হয়ে উপর থেকে নিচের দিকে গিয়েছে। তার মানে এটা এতটুকুই আপাতত বুঝলে হচ্ছে। তোমরা আমি সামারি করে দেই। সামারিটা হচ্ছে বাজার ঝুঁকি অপরিবর্তনশীল বা অপরিহারযোগ্য ঝুঁকি, আর কোম্পানি ঝুঁকি হচ্ছে পরিবর্তনশীল বা পরিহারযোগ্য ঝুঁকি। কোম্পানি ঝুঁকি এবং বাজার ঝুঁকি দুইটা মিলেই হচ্ছে মোট ঝুঁকি। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ। দেখো এই চার্ট দেখে নিশ্চয়ই ভয় পাচ্ছ, এত সূত্র, মনে হয় এই অধ্যায় আর পড়বো না, পালাই। তো ওই চিন্তা না করে একটু মনোযোগ দাও, আশা করি তোমরা বুঝতে পারবা। শিক্ষার্থীরা আজকের ক্লাসটা তুমি যদি খুব ভালো মনোযোগ সহকারে করো এবং ভিডিওটি যদি একাধিকবার তোমরা দেখো, আশা করি তোমাদের পরীক্ষায় ভালো রেজাল্ট করা খুবই সহজ হবে। বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থী যারা আছো তাদের জন্য খুবই 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 দরকারি। দেখো আমি অ্যাট এ গ্ল্যান্সে মানে তোমরা একভাবে এখানে আসলে এই অধ্যায় কি কি বিষয়গুলো আমাদের গাণিতিক ভাবে নির্ণয় করতে হয়। প্রথমে আমাদের নির্ণয় করতে হয় মুনাফার হার। মুনাফার হার মানে আমরা তারপর নির্ণয় করতে হয় গড় প্রত্যাশিত মুনাফা। একটা মুনাফার হার, এটা হচ্ছে প্রকৃত মুনাফা, মানে কি মুনাফা হতে পারে, ওটা হচ্ছে মুনাফার হার। আর প্রত্যাশিত মানে হচ্ছে আমরা কি আশা করি। আশাটা মূলত আমরা গড় একটা করি, আমরা বেশিও আশা করি না, কমও আশা করি না, একটা মাঝামাঝি লেভেলের একটা আশা করি, সেটাকে হচ্ছে গড় প্রত্যাশিত মুনাফা। তোমরা দেখতে পাচ্ছ এখানে R1 প্লাস R2 প্লাস এক্সেট্রা এক্সেট্রা আর অনেকগুলো যদি যোগ করে তারপর সংখ্যা দিয়ে ভাগ করা হচ্ছে, তার মানে এগুলোকে আমরা বলবো গড় প্রত্যাশিত মুনাফা। এগুলো এখন আলোচনা করলে তোমাদের একটু এলোমেলো লাগবে, সো আমি এটা আলোচনা না করে এটা স্কিপ করে এগুলো একটা একটা করে আলোচনাতে আমরা চলে যাই। শিক্ষার্থীরা আমরা পরবর্তী স্লাইডে চলে আসলাম। দেখা যাক এই অধ্যায়ে কি কি আসলে এই অধ্যায়ে পরীক্ষায় আসে। দেখো ঝুঁকি পরিমাপের পদ্ধতি, রিটার্ন বের করতে হয়। অ্যাভারেজ রিটার্ন মানে রিটার্ন মানে হচ্ছে প্রকৃত আয়, আর অ্যাভারেজ রিটার্ন মানে হচ্ছে অ্যাভারেজ রিটার্ন হচ্ছে প্রত্যাশিত আয়। পোর্টফোলিও রিটার্ন, পোর্টফোলিও রিস্ক, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। শিক্ষার্থীরা বিষয়গুলো ইংরেজিতে দেওয়া আছে। ইংরেজিতে দেওয়ার কারণ হচ্ছে তোমরা অনার্স উঠলে সবকিছুই তোমরা ইংরেজিতে পাবা। ওকে, বিনিয়োগ ও মুনাফার হার। প্রথমে আমরা বিনিয়োগ, কোনো খাতে যদি আমরা টাকা বিনিয়োগ করি সেই খাত থেকে আমরা একটা মুনাফা আশা করি। এই মুনাফাটার দুইটা অংশে আমরা আশা করি। একটা হচ্ছে ডিভিডেন্ড ইয়েল্ড। ডিভিডেন্ড ইয়েল্ড মানে কি? ডিভিডেন্ড ইয়েল্ড মানে হচ্ছে অর্জিত লভ্যাংশ প্লাস ক্যাপিটাল গেইন। ক্যাপিটাল গেইন মানে কি? ক্যাপিটাল গেইন মানে হচ্ছে, দেখো আমরা যখন কোথাও টাকা বিনিয়োগ করি, ধরো আমি টাকা বিনিয়োগ করে প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দেই। ধরো আমি একটা মুদি দোকান দিয়েছি, মুদি দোকান থেকে আমি প্রত্যেক মাসে মাসে একটা লাভ করি। আমাদের যে লাভটা হয় সেটা হচ্ছে ডিভিডেন্ড ইয়েল্ড, এবং লাভের সবটুকু অংশ আমি না নিয়ে গিয়ে কিছু অংশ সংরক্ষণ করি। ধরো আমি জমাচ্ছি প্রত্যেক বছর 60,000 টাকা, প্রত্যেক মাসে আমাদের 60,000 টাকা একটা মুদি দোকান থেকে প্রফিট হচ্ছে। এখান থেকে 30,000 টাকা প্রত্যেক মাসে নিয়ে নিয়ে আমি সংসার চালাচ্ছি, আর 30,000 টাকা আমি জমাচ্ছি। কেন জমাচ্ছি? আমার ইচ্ছা আমি অনেক বড় হব, আমার একটা থেকে দুইটা মুদি দোকান হবে, তিনটা হবে, চারটা হবে, এখন আমি বিশাল বড় ব্যবসায়ী হয়ে যাবে একসময়, অনেক বড় স্বপ্ন রয়েছে। আচ্ছা যাই হোক, সেটার কারণে আমাদের মূলধনটা বৃদ্ধি পাবে। তো আমাদের মূলধন বাড়ানো, তা আমি যে 30,000 টাকা করে জমাচ্ছি, জমাতে একটা পরিমাণ টাকা যদি আমাদের জমে, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা যদি জমে, তখন সেই টাকাটা দিয়ে আমি আরেকটা মুদি দোকান দিব না? তাহলে আমি প্রত্যেক মাসে মাসে কিছু টাকা নিয়ে
খরচ করতেছি সেটা হচ্ছে ডিভিডেন্ড ইয়েল্ড, আর কিছু টাকা রেখে দিচ্ছি এবং সেটা দিয়ে নতুন আরেকটা সম্পদ অর্জন করতেছি। কেমন? যেমন ধরো আমরা একটা দোকান আছে তখন একটা দোকান নিচ্ছি, তার মানে আমাদের আর ক্যাপিটাল গেইন হচ্ছে। যাই হোক, এত কথায় না গিয়ে আমরা মূল কথায় চলে আসি। রিটার্ন হচ্ছে ডিভিডেন্ড ইয়েল্ড প্লাস ক্যাপিটাল গেইনের সমষ্টি। আমরা এখানে একটা ফর্মুলা দেওয়া আছে, এখন ফর্মুলাটা তোমরা দেখে যাও, এগুলো গাণিতিক সমস্যা সমাধান করার সময় তোমরা এমনিতেই করতে করতে পেরে যাবে, খুব সহজ একটা বিষয়। ওকে শিক্ষার্থীরা, পরবর্তী স্লাইডে আমরা চলে আসি। দেখো, খুবই খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আদর্শ বিচ্যুতি। এটাকে আমরা পরিমিত ব্যবধান বলতে পারি, আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বলতে পারি। যারা পরিসংখ্যান পড়েছো তারা এটার সাথে খুবই পরিচিত, আর না পড়লেও কোনো সমস্যা নেই, আজকে আমরা শিখবো। ওকে, আদর্শ বিচ্যুতি ঝুঁকি পরিমাপের একটি পরিসাংখ্যিক পদ্ধতি যা ব্যবহার করে অতীত অর্জিত আয়ের বিচ্যুতি থেকে যেমন ঝুঁকি পরিমাপ করা হয় তেমনি ভবিষ্যৎ প্রত্যাশিত আয়ের ঝুঁকি পরিমাপ করা হয়। শিক্ষার্থীরা, তোমরা এটা দেখে মনে হয় পালাই পালাই এরকম একটা ফিলিংস মনে হচ্ছে, এত লম্বা সংজ্ঞা আমরা শিখবো না, সো শিখতেও হবে না, বাদ দাও। তাহলে কিভাবে শিখবো? আদর্শ বিচ্যুতিটা কি? শিক্ষার্থীরা, আমি প্রথম স্লাইডে তোমাদের শিখিয়েছিলাম যে ঝুঁকি কি। ঝুঁকি শেখানোর সময় আমি শিখিয়েছিলাম প্রত্যাশিত আয় এবং প্রকৃত আয়ের যে পার্থক্য কি শিখিয়েছিলাম? পার্থক্য কি শিখিয়েছিলাম? ব্যবধান। ব্যবধান আর এক নাম হচ্ছে বিচ্যুতি। এই যে পার্থক্য বা ব্যবধান নির্ণয় করি, এটার একটা আদর্শ, একটা স্ট্যান্ডার্ড সিস্টেম, ওটাকে আমরা বলবো আদর্শ বিচ্যুতি। তো আদর্শ বিচ্যুতি নির্ণয় করার দুইটা পদ্ধতি থাকে বা দুইটা ফর্মুলা থাকে। একটা হচ্ছে আমাদের কিছু কিছু গাণিতিক সমস্যার মধ্যে সম্ভাবনা দেওয়া থাকে, কিছুগুলোতে থাকে না। যদি সম্ভাবনা দেওয়া না থাকে তাহলে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব। এখানে দেখো, সিগমা ইকুয়াল টু আর মাইনাস আর বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস 1 রুট ওভার স্কোয়ার রুট। দেখো, এরপরে রয়েছে সম্ভাবনা থাকলে কিভাবে? সম্ভাবনা থাকলে সামেশন আর মাইনাস আর বার হোল স্কোয়ার, এখানে পি, তো আর সাথে আর আই, পি এর সাথে পি আই কেন দেওয়া হয়েছে? এটা দ্বারা বোঝানো হয়েছে ইন্টারনাল, মানে রিটার্নটা আমাদের কাছে আসবে, এটা বোঝানো হয়েছে। আচ্ছা, যাই হোক, এই দুইটা ফর্মুলা দিয়ে আমরা আদর্শ বিচ্যুতি নির্ণয় করব। শিক্ষার্থীরা, আমরা চলে আসি আমাদের পরবর্তীতে। দেখো, বিভেদাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স, আমরা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স নির্ণয় করার ফর্মুলাটা একটু দেখি। দেখো ফর্মুলাটা কেমন। এখানে উপরে দেখো দেওয়া আছে একটা সিগমা চিহ্ন। আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম সিগমা চিহ্ন মানে কি। সিগমা চিহ্ন মানে হচ্ছে আদর্শ বিচ্যুতি বা পরিমিত ব্যবধান। তার মানে আমাদের যদি বিভেদাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স বের করতে বলে তাহলে আমাদের অবশ্যই আদর্শ বিচ্যুতি বের করতে হয়, পাশাপাশি আমাদের গড় প্রত্যাশিত মুনাফাটাও বের করতে হয়, যেটাকে আমরা বলবো গড় মুনাফা, বা এটা আর বার দিয়ে প্রকাশ করছে সূত্রে। তার মানে সিগমা ডিভাইডেড বাই আর বার, এই বিষয়টা আমাদের দেখো, এটা শতকরা হারটাকেই আমরা বলবো কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স। আশা করি বুঝতে পেরেছো। দেখো, গড় প্রত্যাশিত মুনাফার হার কিভাবে বের করা হয়, দুইটাই দেখো। প্রথমে হচ্ছে যদি সম্ভাবনা না থাকে, খুব সহজ। গড় কিভাবে বের করি? আমাদেরকে যদি বলে তোমরা তিনজন ছাত্রের বয়সের গড় বের করো, তাহলে আমরা কিভাবে বের করি? তোমরা সবাই পারো যে 3 জনের বয়স যোগ করে 3 দিয়ে ভাগ করো, ব্যাপারটা হচ্ছে এমন। ঠিক তেমনি ভাবে সম্ভাবনা যদি দেওয়া না থাকে তাহলে গড় মুনাফা কিভাবে বের করব? প্রথম বছর এত টাকা, দ্বিতীয় বছর এত টাকা, তৃতীয় বছর এত টাকা, সব বছর সমান হলো না, 3 বছরটা যোগ করে 3 দিয়ে ভাগ দিলেই বেড়ে যাবে। যেমন দেখা আছে এখানে, দেখো R1 প্লাস R2 প্লাস এক্সেট্রা এক্সেট্রা, যত বছর হয় আর কি। তো সেটাকে n দিয়ে ভাগ করা, এটাকে অর দিয়ে আমি দিয়ে দিলাম। এই ব্যাপারটা আলাদা আলাদা করে যোগ না করে ডাইরেক্ট যোগ করার পরে কি লেখা যায়? এটাকে লেখা যায় সামেশন আর। সামেশন মানে হচ্ছে যোগফল বা সমষ্টি। শিক্ষার্থী বন্ধুরা, যদি সম্ভাবনা দেওয়া থাকলে সবগুলো প্রত্যেকটা আর এর সাথে প্রবাবিলিটি দিয়ে আমরা গুণ করব সম্ভাবনা। যেমন দেখো, R1 প্রথম বছর যে রিটার্নটা আমরা আশা করি সেটার সাথে প্রথম বছরের সম্ভাবনা দিয়ে গুণ করব, যোগ
দ্বিতীয় বছরের যে রিটার্নটা আশা করবো সেটার সাথে সম্ভাবনা দিয়ে গুণ করব, তৃতীয় বছর যে রিটার্নটা আশা করবো সেটার সাথে সম্ভাবনা দিয়ে গুণ করব, এভাবে করে করে সবগুলো যদি আমরা বের করি সেটা হচ্ছে সম্ভাবনা না থাকলে, সম্ভাবনা থাকলে, সম্ভাবনা না থাকলে এমন, সম্ভাবনা থাকলে এমন, এই দুইটা ফর্মুলা দিয়ে আমরা গড় প্রত্যাশিত আয় বের করব। এর আগের ফর্মুলা আমরা আদর্শ বিচ্যুতি, আর আমরা যদি দেখো এখানে তিনটা ফর্মুলা আমাদের খুবই দরকারি। একটা হচ্ছে গড় প্রত্যাশিত মুনাফার হার, আর হচ্ছে আদর্শ বিচ্যুতি বা পরিমিত ব্যবধান। এই দুইটা বিষয় যদি আমরা জানি তাহলে আমরা বিভেদাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্সটা খুব সহজে বের করতে পারবো। শিক্ষার্থীরা এখানে কিছু বিষয় দেখো, কিছু জিনিস তোমাদের যদি বুঝতে সমস্যা, আমরা দেখো আমি হয়তো সব বিষয় দেখাচ্ছি একটু একটু করে। এখানে দেখো পোর্টফোলিও আয়। এখন পোর্টফোলিও আয়টা কি? পোর্টফোলিও তো আমরা বুঝি, পোর্টফোলিওটা হচ্ছে যদি আমাদের মূলধনের সবটুকু অংশ একটি কোম্পানিতে বিনিয়োগ না করে একাধিক কোম্পানিতে আমরা বিনিয়োগ করি, তখন সেটাকে আমরা বলি পোর্টফোলিও বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট। তো পোর্টফোলিও বিনিয়োগ থেকে যে আয় আমরা পেয়ে থাকি, পোর্টফোলিও বিনিয়োগ থেকে যে আয় হয় সেটাকে আমরা বলবো পোর্টফোলিও আয়। খুব সহজ বিষয়। তাহলে পোর্টফোলিও ঝুঁকি কি? শিক্ষার্থীরা এটা আলোচনা করেছিলাম, তাও আবার বলতেছি। পোর্টফোলিও ঝুঁকি হচ্ছে আমরা একটিমাত্র কোম্পানিতে সবটুকু মূলধন বিনিয়োগ না করে মূলধনগুলো ভাগ করে বিভিন্ন খাতে যদি আমরা বিনিয়োগ করি তখন সেটাকে আমরা বলবো পোর্টফোলিও ঝুঁকি। শিক্ষার্থীরা তোমরা উপরে তিনটা চিত্র দেখতে পাচ্ছ। একটাতে দেখো একটা ঝুড়িতে সবগুলো ডিম রাখা হয়েছে এবং সমান সমান ধরো সবগুলো মূলধন একটা খাতে ধরো শেয়ারে বিনিয়োগ করছো, এটা দেখানো হচ্ছে। তার মানে তোমরা ডোন্ট পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট, মানে একটা ঝুড়ির মধ্যে তোমার সবগুলো ডিম রাখবা না। এটা পোর্টফোলিওর একটা বড় উদাহরণ। তোমার যতগুলো ডিম আছে সবগুলো যদি তোমার কাছে অনেকগুলো ডিম আছে, এই ডিমগুলো যদি তুমি একটা ঝুড়িতে রাখো এবং সেই ঝুড়িটা কোনো কারণে তোমার হাত থেকে হাত ফসকে পড়ে গেল, তাহলে সবগুলো ডিম নষ্ট হয়ে যাবে না? অবশ্যই সবগুলো ডিমই নষ্ট হয়ে যাবে। তো যদি আমরা এগুলো যদি ভিন্ন ভিন্ন ঝুড়িতে রাখি তাহলে একটা ঝুড়ি পড়লে অন্যগুলো তো বেঁচে গেল। ঠিক একইভাবে আমাদের মূলধনও আমরা বিভিন্নগুলো মূলধন কাঠামোতে, বিভিন্নগুলো খাতে, বিভিন্ন সম্পদে বা বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ করব। যেমন দেখো এখানে অনেকগুলো দেওয়া আছে। যাই হোক, তো আমরা পোর্টফোলিও ঝুঁকি নির্ণয় করার ফর্মুলাটা দেখলাম। আমরা পরবর্তীতে আরেকটা বিষয় খুব দরকারি, আমাদের পরীক্ষায় এইটা থেকেও আসে মাঝে মধ্যে। যাই হোক, আমরা একটু দেখি। এটা হচ্ছে মূলধন সম্পদ মূল্যায়ন পদ্ধতি, মূলধন এবং সম্পদ মূল্যায়ন পদ্ধতি। এটা তোমাদের জন্য জটিল কোনো বিষয় নয়। এখানে দেখো ফর্মুলাটা দেওয়া আছে, এখানেও রিটার্ন বের করার জন্য এই ফর্মুলাটা ব্যবহৃত হয়। দেখো আমাদের যে রিটার্ন হয়, রিটার্নটা দুই ধরনের। একটা তোমরা শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ RM দেওয়া আছে, RF দেওয়া আছে। RF মানে হচ্ছে রিস্ক ফ্রি রিটার্ন। রিস্ক ফ্রি রিটার্ন কেমন? রিস্ক ফ্রি রিটার্নটা হচ্ছে বা ঝুঁকিহীন আয়। যেমন আমরা যদি ঋণে মূলধন বিনিয়োগ করি বা বন্ডে মূলধন বিনিয়োগ করি, সেখান থেকে আমরা সুদ পেয়ে থাকি, তাহলে সুদ কিন্তু ফিক্সড থাকে, এটা বাড়েও না কমেও না। তাহলে এই যে ফিক্সড আমরা একটা রিটার্ন পাচ্ছি, এটাকে বলবো রিস্ক ফ্রি রিটার্ন বা ঝুঁকিহীন আয়। তার মানে দেখো একটা সরল রেখা 12 বরাবর সোজা হয়ে শোয়ানো অবস্থায় গেছে RF, এই রেখাটা হচ্ছে ঝুঁকিহীন আয়, এই রেখার পর্যন্ত হচ্ছে ঝুঁকিহীন আয়। এগুলো সবসময় সমান থাকে। কোম্পানির পরিস্থিতি যাই হোক না কেন, ঋণের মালিকদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ সুদ দিয়ে ফেলতে হয়। তারপরে দেখো বাজার ঝুঁকির প্রিমিয়াম। বাজার ঝুঁকি আমরা এর আগে আলোচনা করেছিলাম, বাজার ঝুঁকির প্রিমিয়াম। বাজার ঝুঁকিটার প্রিমিয়াম তো আমরা RM মানে হচ্ছে, RM মানে কি? RM মানে হচ্ছে আমাদের বাজার পোর্টফোলিও মুনাফার হার। বাজার পোর্টফোলিও মুনাফার হার। তো বাজারের বিভিন্ন কারণে আমাদের মূলধনটা হ্রাস বৃদ্ধি হতে পারে। আচ্ছা যাই হোক, যেমন ধরো শেয়ারে বিনিয়োগ করলে শেয়ারের দর উঠানামা করে। শেয়ারের দর যদি বাড়ে আমাদের মূলধন বাড়লো, আমাদের প্রফিটও বাড়লো। শেয়ারের দর যদি কমে আমাদের লস হলো আমাদের, তাহলে মানে বাড়া কমানোর একটা সম্ভাবনা থাকে। তাহলে বাজার ঝুঁকির একটা প্রিমিয়াম, দুইটা মিলেই হয়ে থাকে আমাদের রিটার্ন। ওকে, তাহলে আমরা পরবর্তীতে চলে যাই। শিক্ষার্থীরা আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান চলে আসলাম। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2019। তোমরা একটু অস্পষ্ট, তাও আশা করি দেখতে পাচ্ছ।
তো যদি দেখতে না পাও আমাকে কমেন্টস অপশনে জানাবা, আমরা নেক্সট ভিডিওতে আশা করি ক্লিয়ারলি দেওয়ার চেষ্টা করব। তো আমরা বোর্ড কোশ্চেন গুলো আলোচনা করব, কারণ কিছু এইচএসসি পরীক্ষার্থী আছো তোমরা যাদের পরীক্ষাগুলো বর্তমান মহামারীর কারণে বন্ধ হয়ে আছে, তারা এখন বোর্ড কোশ্চেন গুলো আগে সলভ করো, কারণ বোর্ড কোশ্চেনের প্রত্যেকটা নিয়ম যদি তুমি ফলো করো তাহলে তোমার পরীক্ষায় একটাও কোশ্চেন মিস যাবে না। সো আমরা তাহলে একবার লেটেস্ট 2019 সালে ঢাকা বোর্ডের একটা কোশ্চেন দিয়ে স্টার্ট করি। দেখো শিক্ষার্থীরা, আমরা যখনই একটা কোশ্চেন পাবো আমরা সাথে সাথে পুরো কোশ্চেন পড়ে সময় নষ্ট করব না। আমরা তাহলে কি করব, আমরা প্রথমে করণীয়তে চলে যাব। আমি ক এবং খ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক আলোচনা না করে ম্যাথে চলে যাচ্ছি। গ অপশনে কি দেওয়া আছে দেখো, সিকিউরিটি এ এবং সিকিউরিটি বি এর গড় আয়ের হার নির্ণয় করো। শিক্ষার্থীরা গড় আয়ের হার কিভাবে নির্ণয় করে? গড়, এখানে দুইটা সিকিউরিটিজ দেওয়া আছে, একটা হচ্ছে সিকিউরিটিজ এ, তোমরা দেখতে পাচ্ছ উপরে প্রশ্নের মধ্যে সুরিটিজ এ তে আয়ের হার প্রথম বছর 10%, দ্বিতীয় বছর 15%, তৃতীয় বছর 5%, এবং সিকিউরিটি বি তে প্রথম বছর আয়ের হার 12%, দ্বিতীয় বছর -8%, তৃতীয় বছর 20%। তাহলে আমরা প্রথমে এ কোম্পানির গড় আয়ের হার বের করব, তারপরে বি কোম্পানির গড় আয়ের হার বের করব। তাহলে গড় আয়ের হার কিভাবে? গড় বয়স তো বের করতে পারো, 3 জন বন্ধুর বয়স যোগ করে 3 দিয়ে ভাগ দিলে হয়। তাহলে গড় আয়ের হার তাহলে তো কঠিন কোনো কিছু না, তাহলে 3টা হারকে যোগ করে 10%, 15%, 5% কে যোগ করে 3 দিয়ে ভাগ দিবা, তাহলে হয়ে গেল গড় আয়ের হার। যেমন R1 প্লাস R2 প্লাস R3 ডিভাইড বাই n, এখানে 10 প্লাস 15 প্লাস 5 ডিভাইড বাই 3। তারপরে যদি করি তাহলে গড় আয়ের হার হচ্ছে কত পার্সেন্ট? 10%। শিক্ষার্থীরা বুঝতে পেরেছো? তো প্রশ্নটা একটু ভালো করে তোমরা দেখে নাও, আমি একটু স্লাইডের সুবিধা পরবর্তীতে গড় আয়ের হার যেটা সিকিউরিটিতে গড় বি কোম্পানিটা বি এর গড় আয়ের হার, সেখানেও একইভাবে দেখো শিক্ষার্থীরা তোমরা যেটা দেখতে পাচ্ছ এর প্রশ্নে আমরা আবার চলে আসলাম। বি সিকিউরিটিসে 12% -8%, 20%, তিনটা যোগ করে 3 দিয়ে ভাগ দেওয়া হয়েছে, বের হয়েছে কত? 8%। তাহলে এটা বুঝতে পেরেছি। এর প্রশ্নে চলে আসি। প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে? ঘ নাম্বার রিকোয়ারমেন্ট, উভয় সিকিউরিটির ব্যবধাঙ্ক নির্ণয় করো। ব্যবধাঙ্ক কি শিক্ষার্থীরা? তোমরা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স, ব্যবধাঙ্ক, আমরা ব্যবধাঙ্ক ফর্মুলাটা নিয়ে আলোচনা করেছিলাম। তো ব্যবধাঙ্কের বলছে উভয় সিকিউরিটির ব্যবধাঙ্ক নির্ণয় করো, কোন সিকিউরিটিতে বিনিয়োগ উত্তম এবং কেন। তো দেখো আমরা চলে যাই। দেখো এখানে একেবারে নিচের দিকে দেখো ব্যবধাঙ্ক দেওয়া আছে। ব্যবধাঙ্ক বের করি আমরা কিভাবে? আমরা সিগমা এ ডিভাইড বাই আর বার, এ এইটা দেওয়া হচ্ছে এখানে এ সিকিউরিটিজ এর জন্য, তাই তার আমরা দেখতে পাচ্ছি ব্যবধাঙ্ক বের করার জন্য আমাদের দুইটা বিষয় বের করতে হবে, একটা হচ্ছে পরিমিত ব্যবধান আর একটা হচ্ছে গড় আয়ের হার। গড় আয়ের হার আমরা গ নাম্বার রিকোয়ারমেন্টে বের করেছি, তাহলে এখন আমরা বের করব পরিমিত ব্যবধান। এই দুইটা বিষয় পেলেই আমাদের ব্যবধাঙ্ক বের করা যাচ্ছে। তাহলে পরিমিত ব্যবধানের আমরা ফর্মুলা দুইটা পেয়েছিলাম, একটা ছিল কেমন? সম্ভাবনা দেওয়া না থাকলে, একটা ছিল সম্ভাবনা দেওয়া থাকলে। এখানে কোনো সম্ভাবনা দেওয়া নাই শিক্ষার্থীরা, দেখো প্রশ্নে কোনো সম্ভাবনা দেওয়া নাই, আমাদের প্রবাবিলিটি বা কোনো সম্ভাবনা দেওয়া নাই, তাই আমরা এই ফর্মুলাটা দিয়ে করব। এই ফর্মুলাটা তোমরা দেখতে পাচ্ছ, পরিমিত ব্যবধান বা সিগমা এ ইকুয়াল টু r মাইনাস r বার হোল টু দি পাওয়ার হোল স্কোয়ার ডিভাইড বাই n মাইনাস 1 রুট ওভার। এটা দেখতে পাচ্ছ। তো এখানে আমরা যে কাজটা করতে পারছি, সামেশন দেওয়া আছে। সামেশনের জন্য প্রত্যেকটাকে তাহলে প্রথমে দেখো এখানে আর আই দিয়ে রিটার্ন দেওয়া আছে। প্রথম বছর 10%, 15%, এগুলো আমরা একের হারে লিখেছি 0.10, 0.15, 0.05, আর আর বার 0.10, প্রত্যেক বছর যেহেতু গড় আয়ের 10% ছিল, তো দুইটার পার্থক্য আমরা বের করলাম এবং তারপরে স্কোয়ার করে দিলাম। নিচে প্রত্যেকটা পার্থক্য স্কোয়ারের সামেশন করে বের করলাম, বের হয়েছে 0.005। তো এই বিষয়টা আমরা এখন চিত্রে বসিয়ে দিলাম, আর নিচে 3 বিয়োগ 1 দিয়ে আমরা রুট ওভার করলে 5% বের হয় পরিমিত ব্যবধান। আর গড় আয়ের আমরা আগেই বের করেছিলাম কত পার্সেন্ট, দেখো গড় আয়ের ছিল 10%।
তো এখানে আমরা ব্যবধানাঙ্ক বের করার জন্য পরিমিত ব্যবধানকে গড় আয়ের হার দিয়ে ভাগ করব। পরিমিত ব্যবধান হচ্ছে 0.05 আর আমাদের গড় আয়ের হার 0.10, ভাগ করছি 50%। ঠিক একইভাবে বি সিকিউরিটিসেরটা আমরা বের করবো। সেম নিয়ম, আমাদের আগে পরিমিত ব্যবধানটা বের করতে হবে, কারণ বি সিকিউরিটিসেরও গড় আয়ের হারটা আমরা উপরে দেখো 8% বের করা আছে। তো এটা বের করার পর আমরা পরবর্তীতে যেটা এখানে পরিমিত ব্যবধানটা বের করে ব্যবধানাঙ্ক বের করব। শিক্ষার্থীরা এখানে আমাদের একটা মন্তব্য দিতে হবে, কারণ প্রশ্নে উল্লেখ ছিল যে কোন সিকিউরিটিতে বিনিয়োগ উত্তম এবং কেন। তাহলে আমরা একটা ব্যবধানাঙ্কের ক্ষেত্রে যেটার মধ্যে ব্যবধান কম থাকবে সেই সিকিউরিটিসটা আমরা গ্রহণ করব। যেমন বেলালের প্রকল্প এ গ্রহণ করা ভালো, কারণ এ এর বিভেদাঙ্ক বি এর বিভেদাঙ্ক অপেক্ষা কম, যার জন্য প্রকল্প এ কম ঝুঁকিপূর্ণ। দেখো, যার জন্য আমাদের প্রকল্প এ তে দেখো 50%, প্রকল্প বি তে 180.25%, তার মানে কম হচ্ছে প্রকল্প এ, সেজন্য প্রকল্প এ হচ্ছে কম ঝুঁকিপূর্ণ। আমরা গ্রহণ করব প্রকল্প এ, যেটাতে ঝুঁকি কম থাকবে আমরা সেটা গ্রহণ করব। শিক্ষার্থীরা আজকের ক্লাসে এতটুকুই, আর আশা করি আগামী, তোমরা যদি খুব বেশি আগ্রহী হও, আগামী টিউটোরিয়াল ভিডিওর মাধ্যমে তোমাদের আরো 2-1টা বোর্ড কোশ্চেন সলভ করে আমরা মোটামুটি এই অধ্যায়টা সমাধান করব। ক্রমান্বয়ে ফিন্যান্স, ব্যাংকিং ও বিমার প্রথম পত্রের আমরা সবগুলো অধ্যায় কভার করার চেষ্টা করব। তোমরা এই মহামারীর পরিস্থিতির কারণে কলেজ তোমাদের বন্ধ থাকবে, এটা কখন খুলে আমরা সঠিকভাবে বলতে পারছি না, তোমরাও বুঝতে পারতেছো। সো আমরা বাসায় বসে না থেকে আমরা ভিডিওগুলো দেখব, পাশাপাশি আমাদের বাসায় সবার বই আছে, বই দেখে একটু চোখ বুলাবো। আমি জানি আমাদের পড়ালেখা করতে ইচ্ছা করে না, তাও একটু করে চোখ বুলাবো। তো চোখ বুলালে আশা করি একটা সময় আমরা ভালো রেজাল্ট করতে পারবো। এইচএসসি পরীক্ষার্থীরা তোমরা বসে না থেকে এমন ভালো করে প্রিপারেশন নাও, যারা বি গ্রেড পাওয়ার সম্ভাবনা ছিল তারা A+ পাওয়ার জন্য প্রিপারেশন নিয়ে ফেলো। সময় যেহেতু আছে, সময়টাকে কাজে লাগাও, দুর্বলতাটাকে অপরচুনিটি হিসেবে তোমরা তৈরি করো শিক্ষার্থীরা। আর বেশি কিছু বলবো না, আল্লাহ হাফেজ, ভালো থাকো। ভিডিও সংক্রান্ত এটা তোমাদের জন্য ক্ষুদ্র প্রয়াস, প্রথম ভিডিও, ভুলভ্রান্তি অনেক হতে পারে। ভুলভ্রান্তি হলে বা কোনটা ভালো হয়েছে কোনটা খারাপ হয়েছে সেটা কমেন্টস অপশনে তোমরা জানাবা। তোমাদের পরবর্তী ভিডিওতে আশা করি এর থেকে বেটার কিছু করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, ভালো থেকো।